নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু একমাত্র রাজনীতিক যিনি পরপর 3 বার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন। নেহেরুর এই রেকর্ড ছুঁতে পারেননি তার কন্যা ইন্দিরাও। এবার নরেন্দ্র মোদীর সামনে সেই নেহেরুকেই ছুঁয়ে ফেলার হাতছানি। অন্যদিকে বিরোধীদের অভিযোগ অনেক, বেকারত্ব, মেরুকরণ থেকে বেহাল অর্থনীতি। বিজেপির যদিও ভরসা ব্র্যান্ড মোদি, সিংহাসনের সেমিফাইনালে 3 রাজ্যে বাজিমাত করে তরতাজা পদ্ম। উল্টো দিকে ধাক্কা খেয়ে আরও জোটবদ্ধ বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেস। রাম মন্দির, ওবিসি, আদিবাসী, ব্রাহ্মণ, 24-এর আগে নানা অঙ্ক কষছে বিজেপি। রাজ্যের জট কাটিয়ে জোটে আলোর অপেক্ষায় বিরোধীদের ইন্ডিয়াও। 19শে ডিসেম্বর দিল্লির বৈঠক কি খুলে দেবে রাজনীতির সড়ক বা রাজপথ, নাকি অঙ্ক আর আবেগের মিশেলে ফের লালকেল্লার কাছে সেই নরেন্দ্র মোদী? নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, শত্রু যখন ভুল পথে হাঁটে তখন তাকে বাধা দিতে নেই। কিন্তু রাজনীতিতে কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বোঝা বোধহয় এতটাও সহজ নয়। 5 রাজ্যে বিধানসভা ভোট, ক্ষমতায় এলে জাত গণনার প্রতিশ্রুতি দেন রাহুল গান্ধী। ভোটের ফলে উত্তর ভারতের 3 রাজ্যেই গেরুয়া ঝড়। 24-এর আগে মুখ্যমন্ত্রী পদে বিজেপির বাজি আনকোড়া মুখ। কেউ থার্ড বেঞ্চে বসা বিধায়ক, তো কেউ আবার প্রথমবারের জনপ্রতিনিধি। পুরনো প্রজন্মকে ভিআরএস নাকি লোকসভার আগে জাতের জটিল অঙ্ক, তা নিয়েই এখন তর্ক তুঙ্গে। তবে কি বিরোধীদের সব শেষ? রাজনীতির পণ্ডিতরা কিন্তু তেমনটাও বলছেন না। তাঁদের যুক্তি, বিজেপির জন্য চিন্তার খবর এই ফলাফলেও আছে। প্রথমত দক্ষিণ ভারত, দ্বিতীয়ত উত্তর ভারতে রাজস্থানের মতো রাজ্য, যেখানে এই বিধানসভা ভোটেও বিজেপি এবং কংগ্রেসের ভোটের ফারাক মাত্র 2%, যা দেখে বিরোধী শিবির বলতেই পারে, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। দিল্লিতে কয়েকদিন পরেই বৈঠকে বসতে চলেছে বিরোধীদের জোট। এই নিয়ে চতুর্থবাদ। ব্যাঙ্গালোর, প্রথমে বিহার, পাটনা, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্র, তারপরে এবারে দিল্লি। চতুর্থবার নানা মুখে নানা প্রশ্ন। জোটের ফর্মুলা কি হবে? কোন অঙ্কে এক ছাতার তলায় আসতে পারে তৃণমূল কংগ্রেস, তৃণমূল সিপিআইএম? বাংলায় জোটের চেহারাটা ঠিক কী হবে? দিল্লিতে কংগ্রেসকে কটা আসন ছাড়বে আপ? পাঞ্জাবের বা ভবিষ্যৎ কি? বিজনের আপত্তি মেনে রাহুল গান্ধীকে ওয়েনারের আসন ছেড়ে দেবেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর খোঁজার সময় কিন্তু হাতে খুব বেশি নেই। উল্টো দিকে বিজেপির অন্দরেও নানা ধন্দ্ব। বিন্ধ্য পর্বতের দক্ষিণে তবে কি কোনোই আশা নেই? বাংলা থেকে মনের মতো আসন মিলবে কি, নাকি বৈতরণী পেরোতে ভরসা সেই ব্র্যান্ড মোদি? উত্তর খুঁজছেন রাজনীতিকরা, উত্তর খুঁজছি আমরাও। তাই আজকে আমাদের আলোচনার বিষয়, বৈঠকে কোন সূত্রে জোট, সবার অঙ্কে 24-এর ভোট। আর এ নিয়েই আলোচনার জন্য আজ আমার সঙ্গে যারা রয়েছেন একটু পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে দেবাশিস চৌধুরী। দেবাশিসবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। পাশেই রয়েছেন কনিনিকা ঘোষ সিপিআইএমের পক্ষে, তার পাশেই রয়েছেন প্রণয় রায় বিজেপির পক্ষে। আমার একদম ডান দিকে রয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষে, পাশে রয়েছেন সুমন রায়চৌধুরী কংগ্রেসের পক্ষে, এবং রয়েছেন জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমাদের আজকের মোশন, বৈঠকে কোন সূত্রে জোট, সবার অঙ্কে 24-এর ভোট। আমার প্রথম বক্তা সুমন রায়চৌধুরী। ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে। আমরা বিরোধীরা নিশ্চয়ই আশাবাদী এবং যথেষ্ট ভয়ের বা চিন্তার বিষয় এটা ভারতীয় জনতা পার্টির জন্যে আমি মনে করি। কারণ দেখুন, হিন্দি হার্টল্যান্ড যেটাকে আমরা বলি বা গো বলয় বলি, সেখানে তো অলরেডি একটা পয়েন্ট অফ স্যাচুরেশনে চলে গেছে। বিজেপির নতুন করে ওখান থেকে আর লাভ বার করার কোনো জায়গা আছে বলে মনে হয় না। আর একটু আগে যেটা বিশ্বদা বললেন, বিন্ধ্য পর্বতের ওই দিকে, সেখানে বিজেপি প্রায় নিশ্চিহ্ন। সেই জন্য ইন্ডিয়া জোট বা আগামী দিনে যে জোট
আকার নেবে একটা, আপনারা দেখতে পাবেন, মানুষের চোখের সামনে আসবে, অবশ্যই মানুষকে পরিত্রাণ দেবে। এই 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকার ভারতবর্ষকে বেকারত্বে শীর্ষে নিয়ে গেছেন, নোটবন্দির মতন সবচেয়ে বড়, স্বাধীনতার পরে সবচেয়ে বড় স্ক্যাম যেই দলের নির্দেশে হয়েছে, যে সরকারের নির্দেশে হয়েছে, এগুলো তো মানুষ দেখছেন, মানুষ সাফার করেছেন। আমরা দেখেছি নোটবন্দির সময় কিভাবে সাধারণ মানুষকে পদদলিত হতে, তো সেগুলো মানুষ একদম ভুলে যাবেন। এটা যদি ভারতীয় জনতা পার্টি ভেবে নেয়, ভুল ভাববেন। আর এটা তো ঘটনা, রাজ্যের নির্বাচন হয় একটা প্রেক্ষিতে, কেন্দ্রের নির্বাচন হয় একটা প্রেক্ষিতে। আমরা আগেও দেখেছি যে দুটো পরপর উল্টো রেজাল্ট হলো। রাজস্থানে আমরা ক্ষমতায় এলাম, আবার লোকসভায় নরেন্দ্র মোদীকে মানুষে ভোট দিলেন। তা সেই জন্য রাজস্থান, মধ্যপ্রদেশ বা তেলেঙ্গানায় অবশ্যই কংগ্রেস সরকার হয়েছে, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে বিজেপি জিতেছে মানেই সেখান থেকে লোকসভায় একটা খুব ভালো টার্ন আউট হবে তাদের পক্ষে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এখানে একের বিরুদ্ধে একের কথা বিশ্বদা বললেন শুরুতেই, সেটা নিশ্চয়ই শীর্ষ নেতৃত্ব স্থির করবে যে পশ্চিমবঙ্গে কী ইকুয়েশন হবে, পাঞ্জাবে কি হবে, দিল্লিতে কি হবে। তবে এটা ঘটনা, রাজ্যের প্রেক্ষিত আলাদা, সেইটাকে কিন্তু মেনে নিয়েই আমার মনে হয় জোটের পথে এগোলে সেটা সব দলের জন্যে মসৃণ হবে। তাও সর্বোপরি আমার আশা এবং ভারতবর্ষের মানুষের আশা যে 24-এর নির্বাচন আমরা ফেস করতে চলেছি, আমরা পরিত্রাণ পাবো, সাধারণ মানুষ পরিত্রাণ পাবে। সুমন অনেক আশাবাদী যে বিধানসভায় যা হয়েছে লোকসভায় হয়তো তা হবে না, দেখা যাক, সময় বলবে। পরবর্তী বক্তা প্রণয় রায়। প্রথম তো হচ্ছে, আমি মনে করি যে এই যে ইন্ডি জোট, এই ইন্ডি জোটটা পশ্চিমবঙ্গে একটা শক্তিশালী জোট হিসেবে আগামী 24-এর নির্বাচনে আসুক। আমরা পশ্চিমবঙ্গের দেওয়ালে এটা দেখতে চাই, তৃণমূল কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, বা কংগ্রেস সমর্থিত তৃণমূল প্রার্থীকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখতে চাই। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের সামনে পরিষ্কার হয়ে যাওয়া উচিত। 2004 সাল আমরা দেখেছি ইউপিএ 1 সরকার, 2004 থেকে 2014 10 বছরে ইউপিএ 1 ইউপিএ 2 চলেছে। তারাই হঠাৎ নাম পাল্টে ইন্ডি জোট করে দিল। কেন নাম পাল্টালো জানি না, কিন্তু 2004 সালের যে ইউপিএ জোটে কিন্তু সিপিএম ছিল না, কিন্তু ভোটের আগে ছিল না, কিন্তু তারপরে সেই জোটকে সমর্থন করেছিল, সমর্থন তুলেও নিয়েছিল। ইউপিএ 2-তে মমতা ব্যানার্জি ইউপিএ 2-তে ছিল, তারপরে আবার মাঝখানে সমর্থন তুলেও নিয়েছিল। তো এই যে ভোটের আগে আমি জোটে নেই, ভোটের পরে বিজেপিকে রুখতে হবে বলে জোট করব, আবার সুবিধা মতো তার থেকে সমর্থন তুলে নেব, তার চেয়ে খুব ভালো হয় যে ভোটের আগেই তারা জোটটা খুব পাকাপুক্ত করুক, মানুষের কাছে অপশান থাকুক যে তারা ইন্ডি জোটকে দেবে না ইন্ডিয়া জোটকে দেবে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোটকে দেবে, তাদের কাছে পরিষ্কার হবে। যে মুহূর্তে আমরা এখানে আলোচনা করছি ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডে কংগ্রেসের একজন এমপি, তার বাড়ি থেকে প্রায় 400 কোটি টাকা নগদ ক্যাশ পাওয়া গেছে। অপরদিকে আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি পার্থ চ্যাটার্জি জেলে আছেন, তার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে। এখানে যখন অপার বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছিল, তখন এখানে কংগ্রেস, সিপিএম টিভি চ্যানেলে বসে খুব চিৎকার করছিলেন। আর যখন ঝাড়খণ্ডে যখন পাওয়া যাচ্ছে, তখন তারা নীরব আছেন। একটু আগেই কংগ্রেসের প্রতিনিধি নোটবন্দির কথা বলছে। নোটবন্দি হয়েছিল 2016 সালে, আর 2019 সালের নির্বাচনে আবার সেই এনডিএ নরেন্দ্র মোদীর নেতৃত্বে 300-রও বেশি সিট নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, এনডিএ প্রায় 325টা সিট নিয়ে ক্ষমতায় এসেছিল। হ্যাঁ, সত্যি নোটবন্দি আমরা করেছি, নরেন্দ্র মোদীর সরকার নোটবন্দি করেছে। আর নোটবন্দি করেছে বলেই তো কংগ্রেসের এই যে সাংসদ, তার বাড়িতে প্রায় 400 কোটি টাকার ক্যাশ রাখতে বাধ্য হয়েছেন। যদি নোটবন্দি না হতো তাহলে এই ক্যাশগুলো রাখার তো প্রয়োজন পড়তো না। নোটবন্দি হয়েছে, ডিজিটাল হয়েছে, এখন তো কারোর অ্যাকাউন্টে রাখতে গেলে তাকে হিসেব দিতে হবে, প্রথমে সুযোগ দেওয়া হয়েছে। একসময় বামপন্থীরা বলতো যে ধনী জমিদার জোরদারদের সম্পত্তি গরিব মানুষের কাছে বিলিয়ে দাও। তারা 34 বছর স্লোগান দিয়েছে, তারা বাস্তবায়িত করতে পারেনি, কিন্তু নরেন্দ্র মোদী সেটা বাস্তবায়িত করে দেখিয়েছেন। নোটবন্দি করেছেন, নোটবন্দি করার পরে বললেন যাদের কাছে ক্যাশ আছে তারা ইনকাম ট্যাক্স দাও, তাদের টাকা ব্যাংকে জমা করো। অনেকে সেই স্কিমে টাকা জমা দিয়েছিল এবং তাদের মধ্যে
যেমন আজকে এই রাজ্যের একজন মন্ত্রীর মেয়ে নাকি 6 কোটি টাকা জমা দিয়েছে প্রাইভেট টিউশনি করে, ট্যাক্স দিয়েছিল, কিন্তু আজকেও তাদেরকে কৈফিয়ত দিতে হচ্ছে কোথা থেকে ইনকাম করলে। আর যারা সেই স্কিমের মধ্যে ঢোকেনি তারপরেও যারা বাড়িতে রেখে দিয়েছে, এই যে 400 কোটি টাকা পাওয়া যাচ্ছে, অপার 50 কোটি টাকার কেউ দাবিদার নেই, কেউ দাবি করেনি ওই 50 কোটি টাকা তাদের। এবার যারা বাড়ির মধ্যে টাকা জমিয়ে রেখেছে সেই টাকা যখন সরকারে হচ্ছে, আর সেই সরকারের টাকা নিয়ে নরেন্দ্র মোদী বাড়ি দিচ্ছেন, নরেন্দ্র মোদী কিষাণদের জন্য টাকা দিচ্ছেন, বিভিন্ন রকম প্রকল্প চলছেন। তো প্রকৃতপক্ষে যদি সাম্যবাদী হতে হয়, তা আমি তো মনে করি আধুনিক ভারতবর্ষের সবচেয়ে বড় সাম্যবাদী মানুষটির নাম হচ্ছে নরেন্দ্র মোদী, যে বড় লোকের থেকে টাকা নিয়ে গরিব মানুষের বিলোচ্ছে। ধন্যবাদ প্রণয়া।